হ্যালো, আজ রবিবার 22শে জুন 2025। আমি ইসমাইল চৌধুরী এফএম নিউজ থেকে ছোট খবর বড় খবর সংবাদপত্র ভিত্তিক এই কন্টেন্ট থেকে আমি আজকেও হাজির হয়েছি। দেখুন, আজকে যে কটি পত্রিকা আছে তার মধ্যে আমরা প্রথমেই যেটি দেখছি সেটা হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের যে প্রধান হেডিং আজকে আসছে এটি হচ্ছে দুটি হেডিং। একটা হচ্ছে ভোট নিয়ে সংশয় সন্দেহ কাটছে না, এটি একটি সংবাদ। আরেকটি হচ্ছে যে যুদ্ধে জড়াতে পারে যুক্তরাষ্ট্র। এবং যুক্তরাষ্ট্রের এইমাত্র যেটা খবর আমরা পেয়েছি যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের বিষয়ে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। এবং আমেরিকায় যেহেতু এখন রাত্রবেলা, আমাদের এখানে সকাল, উনি ভাষণ দিবেন বলে আমরা এইমাত্র জেনেছি। তো যেটি হচ্ছে যে ইসরায়েল ইরানের যে সংঘাত, এটা চলতেই থাকবে, হয়তো দীর্ঘস্থায়ী হবে। যদি আমেরিকা এর সাথে জড়িত হয়ে যায় তাহলে অবশ্যই দীর্ঘস্থায়ী হবে। আরেকটি বিষয় দেখেন যে ভোট নিয়ে সংশয় সন্দেহ কাটেনি। সংস্কার নিয়ে দলগুলোর অনৈক্য, গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে যত দ্রুত ঐক্য তত দ্রুত নির্বাচন, বদিউল আলম মজুমদার বলেছেন। প্রধান উপদেষ্টার ইচ্ছাটি বোঝা যাচ্ছে না, অনেক সমস্যা সামনে চলে আসতে পারে। ডক্টর সাব্বির আহমেদ। নির্বাচনী ঐক্যের চেষ্টা হচ্ছে ইসলামিক দলগুলো, তারা নির্বাচনী ঐক্য করার ব্যাপারে চেষ্টা করছেন। তো আমি প্রথমেই এই যেই আজকে কালের কণ্ঠ পত্রিকার যেই এইগুলো পড়লাম, সেগুলো নিশ্চয়ই বিস্তারিত আলোচনা আপনারা হয়তো পত্রিকাগুলো পড়লেই আপনারা সেগুলো জেনে যাবেন। আমি পরবর্তী পত্রিকাতে যাচ্ছি। প্রথম আলো বলছে যে পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনায় অগ্রগতি নেই। এটি প্রথম আলোর হেডিং। এবং আপনি দেখেন যে বাংলাদেশের এবং পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করছে চীন, এরকমই একটি সংবাদ এসছে প্রথম আলোতে। বাংলাদেশ প্রতিদিন আজকের সংবাদে যেটা দেখা যাচ্ছে যে এখানে সর্বাত্মক যুদ্ধের বলতে এটা একটা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে, সেটার সন্দেহ এবং শঙ্কা এখনো কাটেনি। এবং আপনার এখানে আমাদের দেশের সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় বলেছেন ইসি। এবং আরো কয়েকটি খবর এখানে আছে যে বোমা ফাটালেন বিল ক্লিন্টন একটি কথা বলেছেন এবং সেটাও আমরা দেখব। মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে ফ্যাসিস্টের টাকা লুট প্রমাণ করে হয়ে গেছে। এবং আগে নির্বাচন হলে ফ্যাসিবাদের জন্ম হবে, এটি বলেছেন অন্য আরেকজন ইসলামী নেতা। আমরা পরবর্তী পত্রিকাতে যাব। ইত্তেফাক বলছে যে ইরানের প্রত্যাঘাতে বিস্মিত ইসরায়েল। ইরানি ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ থেকে তেল আবিবে আগুন। তেল আবিব বলতে এখানে বোঝানো হয়েছে ইসরায়েলের যে রাজধানী তেল আবিব, ওখানে বিভিন্ন স্থাপনায় আগুন ছড়িয়ে পড়েছে। এবং এখানে ট্রাম্পের একটি কথা মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে ওরা আমাকে নোবেল দেবে না, ওরা দেয় উদারপন্থীদের। তো মানে সেখানে কথা থেকেই যায় যে ট্রাম্প নিজে কিভাবে নোবেল পুরস্কার পাওয়ার আশা করেন, কারণ উনি সমস্ত অশান্তির লটের গুরু বলা যায়, যেটা আমরা আমরা বলছি এখানে। এবং জনগণও বিশ্বে এখন তার ভূমিকা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তাকে বলা হচ্ছে যে উনি নির্বাচনে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে উনি নির্বাচিত হলে যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু উনি তো যুদ্ধ শুরু করছেন। এই বিষয়টি নিয়ে মার্কিন জনগণের মধ্যেও বেশ উৎকণ্ঠা এবং প্রতিবাদের ঝড় দেখা যাচ্ছে। আরেকটি যেটা খুব ইম্পর্টেন্ট একটা সংবাদ ছেপেছে ইত্তেফাক। উনি বিবিসিকে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। অর্থাৎ নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দিয়েছে। আমরা জানি না নির্বাচন কমিশনকে সরকারের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবে কিনা, বা তাতে সেই
সেই সাহস বা সেই এখতিয়ার আছে কিনা সেটা আমরা সামনে দেখতে পারবো। তো আমরা যদি পরবর্তী পত্রিকাতে যাই একটু দেখতে পারবো। আমরা এখন আমরা এখন একটি ডেইলি স্টার ইংরেজি পত্রিকার দিকে চোখ ঘোরাই। ইংরেজি পত্রিকা ডেইলি স্টারে যে কথাটা বলছে সেটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক পুশ লুজেস স্টিম। তো এখানে এই বিষয়ে এখানেও আপনার ইরান এবং ইসরায়েল যুদ্ধের বিষয়ে বলা হচ্ছে। ইরান ইসরায়েল ওয়ারের কতগুলো আপডেটও দেওয়া হয়েছে যেটা বলছে যে ইউএস মুভস বাংকার ব্লাস্টার B2 bombers to go on. Israel claim killing three more Iranian commander. Iran president says country will not abandon nuclear প্রোগ্রাম। মানে এখানে বলা হচ্ছে যে ইরান কোনোভাবেই তারা তো সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেই, কিন্তু তারাও তাদের সার্ভাইভের জন্য তারা নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করবে না। মানে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে উইল নট অ্যাবান্ডন নিউক্লিয়ার প্রোগ্রাম। সেই বিষয়ে যে এখন যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে দেশ এবং পৃথিবী এগিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আমরা হয়তো বা এরকম কিছু হলে পৃথিবী একটা গভীর সংকটের মধ্যে পড়বে, আমরা আমাদের কাছে তাই মনে হয়। দর্শক, আমরা ডেইলি স্টার এর হেডিং গুলো দেখলাম এবং আজকের আলোচনা থেকে যেটা মনে হচ্ছে যে আম, আহ, ইরান ইসরায়েলের যুদ্ধটা একটা দীর্ঘমেয়াদী পর্যায়ে যাবে, যদিও রাশিয়া তার বন্ধু দেশ ইরানকে বলেছে যে না আমরা তোমাদের পাশে আছি, কিন্তু বলাতে তো আর সবকিছু থেমে যাবে না, সবকিছু হয়ে যাবে না, সেটাও আমাদের চিন্তা করতে হবে। এখানে আরেকটি কথা আমরা বলতে চাই যে 400 ইরানিয়ান কিল 3056 wounded ইন ইসরায়েলি অ্যাটাক। এটাও তো একটা গণহত্যার পর্যায়ে চলে যাচ্ছে আমরা মনে করছি। ইউএস ইন্টার ইন্টারন্যাশনাল চিফ সেইজ ইরান উইদিন উইকস অফ প্রডিউসিং নাক আফটার ট্রাম্পস রিবার্ক। ট্রাম্প যে আজকে বক্তৃতা করবেন সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কোনো ইম্পর্টেন্ট নির্দেশনা আসবে। ট্রাম্প যেটা বলেছেন, ইরান ডাজন্ট ওয়ান্ট টু স্পিক টু ইউরোপ, ইউরোপ ইজ নট গোয়িং টু বি এবল টু হেল্প ইন দিস। ট্রাম্প আবার হাস্যকর একটা কথা বলছে যে ইরান যাতে ইউরোপের সাথে কোনো আলোচনা না করে, কারণ ইউরোপ ইরানকে কোনোভাবেই হেল্প করতে পারবে না, সেটা তিনি মনে করছেন। Negotiation by the US were a cover for what the Israelis did. We don't know how we can trust them anymore. Abbas Aragci, ইটালিয়ান ফরেন মিনিস্টার, এই কথা বলেছেন। ইটালিও এখন জড়িয়ে যাচ্ছে যুদ্ধে। দর্শক, আমরা সংবাদপত্রের ছোট খবর বড় খবর অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা সবগুলো পত্রিকার হেডিং গুলো আরেকবার করে দেখি যে শুধু লিড নিউজ গুলো কি হয়েছে। দেশের দিকে চোখ ফিরাই। দেশে আরেকটি খবর হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, আজ দুপুরের মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ। এটা আবার কেমন একটা অস্থিরতার মধ্যে দেশটি যাচ্ছে। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আজ মামলা করবে বিএনপি। সেই বিতর্কিত যেই দুটি নির্বাচন হয়েছে, সেই বিতর্কিত নির্বাচনগুলোর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হবে। আরেকটি সংবাদ যেটা হচ্ছে অ্যাপল, ফেসবুক, গুগল সহ অন্যান্য মাধ্যমে ১৬০০ কোটির তথ্য ফাঁস। এগুলোর মাধ্যমে তারা আবার আন্তর্জাতিকভাবে আরেকটি যেটি করছে, হয়তো এগুলো তারা তথ্য ফাঁস করার চেষ্টা করছে। আর আমাদের স্পোর্টসে যেটা দেখা যাচ্ছে যে জয়ের লড়াই শেষ হলো ড্র দিয়ে। ফলাফল মন্দ হয়নি,
তবে টাইগারদের এই ম্যাচে প্রাপ্তির তালিকা বেশ বড়। তার মধ্যে একটি অধিনায়ক শান্তর স্থানে ফেরা, এটাকে তারা একটা সফলতা হিসেবে গণ্য করছে এই পত্রিকাটি। দর্শক, আমরা দেখলাম ইত্তেফাক। কালের কণ্ঠে একটা সুন্দর কার্টুন ছেপেছেন ট্রাম্পের। সে মনে করছে যে তিনি নোবেল পুরস্কার পাবেন। আমি জানি না উনি যুদ্ধ বাদিয়ে যুদ্ধ থামানোর চেষ্টা করে কি উনি নোবেল পেতে যাচ্ছেন কিনা। আর ইরানের যে প্রেসিডেন্ট, উনি তার জন্য 3জন উত্তরসূরি নির্বাচন করেছেন। এটা দেখা যাচ্ছে কালের কণ্ঠে। প্রথম আলো বলছে যে দেশে আরেকটি সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। একদম সত্যি কথা বলেছেন বিশেষ সাক্ষাৎকারে সিরাজুল ইসলাম চৌধুরী। উনি একজন সজ্জন এবং জ্ঞানী প্রফেসর, এমিরেট প্রফেসর বাংলাদেশের, এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে আছেন। উনি সারাটা জীবন এই আমাদেরকে সৎ কথা সুচিন্তা দিয়ে এই জাতিকে পথ প্রদর্শন করেছেন। আরেকটি বিষয় দেখা যাচ্ছে প্রথম আলোতে যে তেমন পরিবর্তন ছাড়াই পাস হয়েছে বাজেটটা কিন্তু কোনো রকম পরিবর্তন ছাড়াই পাস হয়ে গেছে। আসলে রাজনৈতিক এই সংস্কারের আলোচনার ডামাডোলে বাজেটের যে ত্রুটি এবং বাজেট যে ভালো হয়নি, এই বিষয়টি আসলে যে বিএনপি সহ অন্যান্য দলগুলো বলারও সুযোগ খুঁজে পায়নি। তারা সংস্কার নিয়ে এতটাই ব্যস্ত, কিন্তু বাজেট তো সাধারণ জনগণের জন্য একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা খুবই গুরুত্ব রাখে, সেটা তো আমরা জানি। কিন্তু বাজেটের যে টুকিটাকি, এবং আমরা যেটা জেনেছি যে বাজেটে প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি রয়েছে। এই ঘাটতি কিভাবে পোষাবে, ব্যাংক থেকে টাকা ছেপে যদি এই ঘাটতি পোষাতে চায়, তাহলে নিশ্চয়ই এটা আমরা এই সরকারের কাছে কাম্য হবে না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে মানে একটা অনির্বাচিত সরকার হওয়ার কারণে আমার এফডিআইও আসছে না। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে গেছে। এই 10 মাসে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসেনি। তাতে দেশে বেকার সমস্যা বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ প্রতিদিনে যেটি আমি একটু আগে চোখ বুলিয়েছিলাম যে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, উনি আসলে একটু করেই বলছেন যে হতাশা দিয়ে বলছেন যে উনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কারণ ওনার টার্গেট হচ্ছে সারা জীবন ক্ষমতায় থাকা, যেটা কারোই কাম্য হতে পারে না। এবং বিশ্ব নিশ্চয়ই এই বিষয়ে এগিয়ে আসবেন। আর সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়। অবশ্যই সরকার ছাড়া তো নির্বাচন হবেই না। সেই জন্য একটি নিরপেক্ষ সরকার থাকা উচিত, যাতে কোনো দলীয় কোনো ব্যক্তি উপদেষ্টা হিসেবে না থাকেন। বিএনপি ইতিমধ্যেই দুজন দলীয় উপদেষ্টা, বিশেষ করে একজন ছাত্র প্রতিনিধি এবং একজন হচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আর ছাত্র প্রতিনিধি আসিফ ভুঁইয়া, ওনাদের দুইজনেরই পদত্যাগ চেয়েছেন। এখন নির্বাচনের আগে হয়তো বিএনপি এই দাবিগুলোকে আরো জোরালো করবে, কারণ বিএনপি গত 16 বছর এই আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। কিন্তু যদি কোনো দলীয় লোক যদি নির্বাচনের সময় সরকারে অবস্থান করে, তাহলে অবশ্যই বলতে হবে যে এটি নিরপেক্ষ নির্বাচন হবে না। বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের বিপরীতমুখী এমন একটি অবস্থান। এখন বিএনপি কি করে সেটা দেখা যাবে। তবে আরেকটি কথা এখানে বলা দরকার যে ছাত্ররা যে আন্দোলন করে 24 ঘটিয়েছে, এই 24-এর যেই আন্দোলন এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটাতে ছাত্রদের যেই ভূমিকা, এটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এবং আমরা মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই সনদ যেটা করছেন, সেই জুলাই চার্টারের মাধ্যমে এসবগুলো ইতিহাস লিপিবদ্ধ করবেন, এবং ছাত্ররা যারা জীবন দিয়েছে এবং এদেশকে নতুন করে গড়ে তোলার যে জন আকাঙ্ক্ষা পূরণে তাদের যে সচেষ্টতা, সেটাও নিশ্চয়ই তুলে ধরবেন সেই জুলাই চার্টারে। আমি এখানে একটি কথা বলে রাখি যে বাংলাদেশের যারা সুশীল সমাজ, তাদের মধ্যে
আবদুল্লাহ আবু সাইদ স্যারকে আমরা সবাই চিনি। তিনিও এই 24-এর এই আন্দোলনকে একটি অতি অতি মাত্রায় একটি জন আকাঙ্ক্ষা পূর্ণ এবং ছাত্র জনতার আন্দোলনকে উনি বলেছেন যে একটা নজরুলের একটি কবিতা দিয়ে উনি শেষ করেছেন। উনি বলেছেন কালবৈশাখীর ঝড়ের মতো এই এই যেমন এই আন্দোলনটা হয়ে গেছে এবং সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে যায় যেমন একটি কালবৈশাখীর ঝড়, ঠিক তেমনই কিন্তু উনি বলেছেন যে নজরুলের কবিতা বলে যে ওই নতুনের কেতনরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। তো এখন ওই ঝড়কে উনি আগমন করেছেন নজরুল তার কবিতায়। আজকে 100 বছর হলেও 100 বছরের কাছাকাছি উনি এই কবিতা লিখেছিলেন। আজকেও এই কবিতার অবদান এবং এই কবিতার যেই যে আবেদন সেটা ফুরিয়ে যায়নি। দর্শক, আমি ছোট খবর বড় খবর সংবাদপত্র ভিত্তিক আজকের এফএম নিউজের এই কন্টেন্টটি এখনই শেষ করতে চাবো। তবে আমি আপনাদেরকে বলবো যে পত্রিকা পড়ুন, পত্রিকা পড়ে দেখুন, অনেক কিছু আপনারা জানতে পারবেন বিস্তারিতভাবে। যে ডিজিটাল মাধ্যমে আমরা যেগুলো জানি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য হয় না। অনেক অনেক আপনার করাপ্টেড কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে চলে আসে। তাহলে সেই কথাই আমি বলে যাচ্ছি যে নজরুল আমাদের পথের প্রেরণা হবে। নজরুলের কবিতা আমরা আমাদের ব্যক্তি জীবনে আমরা এবং এই আন্দোলনগুলোকে সবসময় নজরুল তার কবিতার মাধ্যমে চিন্তা চেতনা দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবেন এবং আমরা সেই দিকে আমরা আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের রাজনৈতিক চিন্তাধারা আমরা আরো আরো প্রসারিত করব। দেশে সাংস্কৃতিক আন্দোলনের এবং সাংস্কৃতিক যে শক্তিগুলো তারা আবার এগিয়ে আসবে। দেশে একটি বাঙালি সংস্কৃতির যে উত্থান হয়েছে সেই আজ থেকে 100 বছর বা আরো বেশি, আমরা আরো শত শত বছর আগে বাঙালির ইতিহাসকে ধারণ করার জন্য, ধরে রাখার জন্য যা আমাদেরকে পথ দেখায়, আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়, আমাদের আইডেন্টিটি, আমরা বাঙালি, এটা ভুলে গেলে চলবে না। ধন্যবাদ সবাইকে আজকের মতো। আমি পরিশেষে একটি কথা বলে যাব, আপনারা এই ছোট খবর বড় খবর এটি দেখবেন এবং আপনারা যদি ভালো লাগে আপনারা ফলো করবেন এবং লাইক দিবেন, ফরওয়ার্ড করে দিবেন। আবারও ধন্যবাদ আজকের সকালে যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন।